তো আমরা হেঁটেই যাচ্ছি তখন থেকে, খুঁজে পাচ্ছি না, অনেকটা হেঁটে যেতে হচ্ছে। দেখো গাইস, দেখো তোমরা কত বড় পাখি দেখো। তো এখান থেকে অনেকটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, তারপর মানে মন্দিরটা আছে আসলে। তো হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম আমার ব্লগ নিয়ে। হ্যাঁ, এর আগেও আমি ব্লগ বানিয়েছিলাম, দীঘা ব্লগ। তো কিছুদিন আগে আমি দীঘা ব্লগ দেখলাম আমার। তো দীঘা ব্লগের লেন্থ ছিল 20 মিনিটের। তো আমি দেখে নিজের ভুলগুলোকে বুঝতে পারলাম যে 20 মিনিটের দীঘা ব্লগে আমি সমুদ্র বাদে রাস্তা দেখিয়েছি, খালি খালি রাস্তা দেখেছি, রাস্তা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, রাস্তা আর শেষ হয় না। মানে আমি নিজের ব্লগ চালিয়ে বসছিলাম, আমার নিজেরই বিরক্ত লাগছিল। আমি যাচ্ছি পুরীতে। হ্যাঁ, কিন্তু এবার এরকম হবে না, আমি 100% শিওর বলছি। এবার নর্মাল যেমন আছে ওরকম করে ভিডিও বানাবো। আরও তার থেকে ব্লগটাকে বেশি ভালো করার চেষ্টা করব, যদি তোমাদের মনে হয়। তো এখন হচ্ছে 8:15 বাজে, মানে রাত 8:15 বাজে। তো আমাদের 11টার সময় ট্রেন আছে। তো আজকে গোটা রাত আমাকে ট্রেনে জার্নি করতে হবে, আর ট্রেনে আমার ঘুম হয় না একদম। ওই পাম বালিশের মধ্যে মাথা দিয়ে একদমই ঘুম হয় না। তো দেখতে পাচ্ছ দিদা এখানে দাঁড়িয়ে আছে এবং দিদাও যাবে আমাদের সাথে। তো মেনলি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে আমরা নিজেও জানতাম না। হ্যাঁ, কেউ মানে বাবা বলছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ মা আর দিদা হেঁটে হেঁটে আসছে, এবং মা দিদা সবসময় পিছনে থেকে যায়। তো এখন বাজে সকাল 8টার মতন, আর আমরা এখন বসে আছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আসতে অনেকটা লেট ছিল, তাই আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। এবং তোমরা এখানকার লুকটা দেখো, উপরে হাওড়া ব্রিজ এবং নিচে গঙ্গা নদী, মানে জাস্ট বিউটিফুল। তারপর হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে ট্রেনের জন্য 1-2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। এবং রাস্তাতে কিছুক্ষণ যেতে না যেতেই একটা করে নদী পড়ছিল। তো চলে আসলাম আমরা পুরী স্টেশনে, এবং আমি এবং আমার দিদা দাঁড়িয়েছিলাম, মা বাবা গেছিলো অটো ঠিক করতে। তারপর অটো করে চলে গেলাম হোটেলের দিকে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, দেখতে পাচ্ছ। প্রথমে যে হোটেলটাতে গেছিলাম ওটা তো হলো না, তো এখন নতুন একটা হোটেল। গাইস ফাইনালি আমরা এখন হোটেলে আসলাম, মানে ব্যাগপত্র রেখে স্নান টান করে রেডি হলাম। তো আসার সময় যে মানে অটোওয়ালা ছিল, অটোওয়ালা বললো যে ওই সাইডটাতে নাকি সমুদ্র আছে আর এদিকে ব্রিজ আছে। জানি না এখন আমরা কি হবে না হবে, কালকে সকালে সব দেখা তো যাবে। এখন বাজে ভোর 6টা, 6:30টার মতন। তো মানে এখানে 6:30টার মধ্যে রোদ উঠে গেছে একদম। এই দেখো দিদাও যাবে আমাদের সাথে। তো আজকে সমুদ্র দেখবো, জগন্নাথ মন্দিরও দেখবো, মানে দুটাই দেখবো। হোটেল থেকে জগন্নাথ মন্দির যে খুব একটা দূর তা না বললেই চলে। তো আসার সময় অটোওয়ালা আমাদের মন্দির থেকে কিছুটা দূরেই নামিয়ে দিয়েছিল। তোমরা মন্দিরটা দেখো, জাস্ট অপূর্ব একদম। তোমরা মন্দিরে প্রবেশ করলেই চারিদিকে পান্ডাদের দল দেখতে পাবে। তবে তোমরা মন্দিরে প্রবেশ করে দেখতে পাবে ভগবান জগন্নাথের অপূর্ব মায়া। তবে এখানে জগন্নাথের দর্শন করতে গেলে টোকেন লাগে। তবে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে তোমাদেরকে খুব একটা সময় নিয়ে আসতে হবে। তবে মন্দিরে প্রবেশ করার আগেই তোমাদেরকে মোবাইল জমা দিতে হবে, যার কারণে আমি ঠাকুরকে ঠিক তুলতে পারিনি। তবে এতদিন শুনেছিলাম, তবে আজকে নিজের চোখে দেখে নিলাম। এই মন্দিরে পতাকা হাওয়ার উল্টা দিকে ওড়ে। জয় জগন্নাথ। তো দুপুরবেলা আমি এবং আমার বাবা মিলে সমুদ্রটাকে একটু দেখতে গেলাম, যে আশেপাশের কোন রাস্তা দিয়ে সমুদ্রে যাওয়া যেতে পারে। তবে গিয়ে দেখলাম সমুদ্রে তখন ভাটা চলছিল। তবে যাই হোক, নীল আকাশের নিচে এরকম নীল সমুদ্র দেখতে যেন অপূর্বই লাগে। তবে বিকেলবেলা আমি, মা, বাবা, দিদা 4 জন মিলেই গেলাম সমুদ্রের ধারে, এবং সানসেটের সময় এরকম সমুদ্রের ধারে যেতে দারুণ লাগে।
এবার আসল জল, এগুলো হচ্ছে আসল জল। ব্লগ বাবা হাই করো, হাই। তোমার কেমন লাগছে এখানে এসে? এখানে এসে ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব লাকি আমি এখানে এসে। দিদা খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ খুব খুশি, আমি খুব খুশি, আমার খুব ভালো, আমার লাইফে আমি কোনোদিন এটা আসতে পারবো এটা ভাবিনি। দিদা সেরকম কোথাও বেরায় না ঘুরতে। আমাকে ভিডিও করলে আমি বলবো। তো আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলের ছাদ থেকে সমুদ্র অনেকটা কাছে, তাই সমুদ্র অনেক সহজেই দেখা যায়। তো আমরা এখন বেরাবো, মানে যাব, মানে আমাদের বাস আছে, ওই দিক থেকে বাস নিয়ে মানে গোটাটা মানে ট্যুর করবে, পুরী আশপাশ, ভুবনেশ্বর, কটক, বা তারপর আর মানে জায়গা যেগুলো আছে, সূর্য মন্দির সমস্ত কিছু ঘুরবে। এখন একটু পরে বাস আছে। আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, আর এখন বাজে মোটামুটি 5:55, মানে 6টা বাজে। এই রেড কালার का व्हाइट कलर का हम 50 रुपये में नंदन कैनल एंट्री लेंगे और इसके अंदर खर्चा करेंगे तो 5 रुपये तक खर्चा आएगा। सफारी, टॉय ट्रेन, बोटिंग, रोपिंग, ये सब हम नहीं कर पाएंगे। हम सिर्फ मेन आइटम देंगे, हो जाएगा। 4 बजे नंदन कैनल पहुंच जाएगा। उससे पहले हमें नंदन कैनल बस के এবার আমাদের যাত্রার প্রথম স্পট হলো রামচণ্ডী মন্দির। তবে এই মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, মানে ঠাকুরের ছবি তোলা বা কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, যার কারণে আমি ঠাকুরের কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি। তবে এখানকার আশেপাশের জায়গাগুলো বেশ সুন্দর ছিল এবং আমাদের হাতে ছিল 15 মিনিট টাইম, মানে 15 মিনিটের মধ্যে আমাদেরকে ঘুরে আবার বাসে উঠতে হবে। তবে এখানে অনেক দোকানপাট বসে বা এখানে অনেক জগন্নাথের মূর্তি বা ঠাকুরের মূর্তি পাওয়া যায় এবং এটা হলো আমাদের বাসের নাম অন্নপূর্ণা ট্রাভেলস। তো এটা হলো পুরোপুরি এসি বাস। इसलिए कोई भी टूरिस्ट यहाँ आते नहीं। थोड़े आगे हम देखेंगे और ध्यान दीजिए बीच। তো এখানে বাসের গাইড যিনি তিনি বলছিলেন যে এখানে সাইডে নাকি একটা শুকনো নদী আছে যেখানে কোনো জল থাকে না। তো আমাদের সেকেন্ড স্পট হলো গোল্ডেন বিচ, মানে এই বিচটাকে গোল্ডেন বিচ বলা হয়। এখানে আমাদের মতন আরও অনেক কটা বাস এসছে এবং ওদের সাথে অনেকজন লোক এসছিল। এটা আমাদের যাত্রার থার্ড স্পট কোণারক মন্দির। এই মন্দিরকে অনেকে সূর্য মন্দিরও বলে। আমাদের বাসে যে গাইড ছিল সে এখানে আসতে পারলো না, তো তার কারণে এখানে দুজন লোককে পাঠিয়েছে, একজন ফটোগ্রাফার আরেকজন আমাদেরকে বলে দিচ্ছিল। তো এখানে আসতে গেলে পরে তোমাদেরকে অনেকটা বড় লাইনে দাঁড়াতে হবে, তারপর এক এক করে যেতে হবে এবং আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। बीत चुके हैं। 1200 कारीगर को मंदिर को पूरा करने के लिए 12 साल भी बीत जाता है। ये सूर्य मंदिर का पहला अंग है। वो है नाट मंदिर, नृत्यशाला। आज इस मंदिर में मूल मंदिर गर्भगृह में टूट चुके हैं। जब निर्माण हुआ था दोनों मंदिर एक साथ में जोड़ा हुआ, दोनों और 24 पहिया है। आगे में था 7 घोड़े, 6 भी टूट चुके हैं। फिर भी ये भव्य मंदिर को सूर्योदय पे रथ के आकार दिया हुआ है। এই জায়গাটার ঐতিহ্য দেখে আমার প্রচণ্ড ভালো লাগছিল। তারপর চলে গেলাম খেতে, কারণ সারাদিন বাস আর সেরকম জায়গায় দাঁড়াবে না বা সেরকম সময় নিয়ে দাঁড়াবে না।
তারপর আমরা চলে গেলাম ধবলগিরি। ধবলগিরি হলো পাহাড়ের উপরে অবস্থিত একটি মন্দির। তো তোমরা এখানকার লুকটা দেখো কত সুন্দর, পাহাড়ের উপর থেকে নিচের দিকটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং এটা হলো বুদ্ধদেবের মূর্তি। তারপর আমরা চলে গেলাম আমাদের যাত্রার শেষ স্পট নন্দনকানন চিড়িয়াখানা। এখানে প্রবেশ করতেই আমাদের সবাইকে বুঝিয়ে দিল যে কোথায় কোথায় যেতে হবে এবং কোথায় কোথায় যেতে হবে না। এবং এখানে ঢুকতে আমি আমার বন্ধুকে দেখতে পেলাম গাছের উপরে। তবে চিড়িয়াখানাটা অনেকটা বড় ছিল, অনেকটা হেঁটে যেতে হতো। তবে সবাইকে একটা করে টিকিট দিয়েছিল এবং আমাদের 4 জনের জন্য 4টা টিকিট ছিল। তো দেখতে পাচ্ছ আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। তো এটা আমাদের প্রথম অ্যানিমাল টাইগার। তো বাঘটা অনেকটা ভেতরে বসে থাকার কারণে আমরা ঠিক বুঝতে পারছিলাম না। তো দুপুরের টাইমে বেশিরভাগ প্রাণীরাই খেয়ে রেস্ট করছিল। তো আবার আমার বন্ধুর সাথে দেখা হলো গাছের উপর। তবে বাঘটাকে দেখতে পেলাম না, বাঘের মূর্তি দেখতে পেলাম। তবে আর কিছুটা হেঁটে যেতেই আমরা সিংহ দেখতে পেলাম এবং সিংহটা বসেও রেস্ট করছিল তখন। তারপর একটা বাঘকে একদম সামনাসামনি দেখতে পেলাম না। তো এই বাঘটাকে দেখো একদম বেবাফা হয়ে পড়ে আছে। তারপরে আর কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর দেখতে পেলাম কুমির, অনেকগুলো কুমির একসাথে স্ট্যাচু হয়ে শুয়েছিল। তারপর অনেক কটা সাপ এবং অ্যানাকন্ডা দেখতে পেলাম। দেখো কত বড় গিরগিটি এখানে গাছের ডালের উপর বসে আছে। তারপর আবার কুমিরের দেখা হলো এবং এই চিড়িয়াখানায় সব থেকে বেশি যেটা আছে সেটা হলো কুমির এবং সব কটা সাপ লজ্জা পেয়ে ভিতরে ঢুকেছিল। দেখো গাইস কত বড় পাখি দেখো। তারপর ফাইনালি আমরা বাইরে গেলাম এবং এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমাদের ঘোরা আপাতত শেষ, পরশু আমরা বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে, ততক্ষণের জন্য বাই এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।